একদিন হুট করে আমি আমার বন্ধুর সাথে হ্যান্ডশেক করতে গেলাম, আর হঠাৎ করেই একটা হালকা শক। সে বলল, ভাই তুই কি ব্যাটারি খেয়ে এসেছিস? না রে ভাই, আমি ব্যাটারি না, আমি স্থির তড়িৎ খেয়ে এসেছি। হ্যাঁ, আজ আমরা কথা বলবো এমন এক বিদ্যুৎ নিয়ে যে দৌড়ায় না, দাঁড়িয়ে থাকে, যে বাতি জ্বালায় না কিন্তু চুল দাঁড় করিয়ে দেয়, এমনকি কাগজের টুকরোকে ম্যাজিকের মতো টেনে নেয় নিজের দিকে। এটা এমন এক শক্তি যেটা চোখে দেখা যায় না, কিন্তু তার প্রভাব ভয়ঙ্কর। এটা এমন এক বিজ্ঞান যা আমাদের আশেপাশের বস্তুকে নতুনভাবে দেখতে সাহায্য করে, আর ঠিক তখনই আমাদের চারপাশ বদলে গিয়ে চিরুনি হবে ম্যাগনেট, জামা হবে চার্জের কারখানা। তাহলে প্রস্তুত তো? চলো অনলাইন ক্যাম্পাসের ঘোড়ায় চেপে ঢুকে পড়ি স্থির তড়িতের রহস্যে। আচ্ছা, তুমি কি জানো আমাদের আশেপাশে প্রায় সকল বস্তুই চার্জ দিয়ে তৈরি? একদম, তুমি যেটা চিন্তা করেছো সেটাই বলছি, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আর চার্জিত বা আহিত বস্তুটি হলো যখন এর ভিতর ইলেকট্রন প্রোটনের ইমব্যালেন্স তৈরি হয়। স্বাভাবিক অবস্থায় আমরা জানি একটি পরমাণুর ভিতর ইলেকট্রন প্রোটনের পরিমাণ সমান থাকে। যখন সোডিয়ামের একটি ইলেকট্রন বেরিয়ে যায় তখনই তার ভিতর একটি প্রোটনের পরিমাণ বেড়ে যায়, ফলে সোডিয়ামের একটি ইলেকট্রন পাওয়ার আকাঙ্ক্ষা তৈরি হয়। এটাই হলো সোডিয়ামের চার্জিত অবস্থা। ঠিক তেমনি ক্লোরিনের ক্ষেত্রেও একই কথা, যেখানে ক্লোরিনের একটি ইলেকট্রন গ্রহণের কারণে তার ভেতরও ইমব্যালেন্স তৈরি হয় এবং ক্লোরিনও ঋণাত্মক চার্জিত বস্তুতে পরিণত হয়। আমরা জানি একটি পদার্থের পরমাণুগুলো খুবই ছোট। এখন এই চার্জিত সোডিয়াম ও ক্লোরিন পরমাণু দুটিকে যদি আমরা বিন্দুর মতো কল্পনা করি, তাহলে কি আমরা একে বিন্দু চার্জ বলতে পারি না? আবার তারা যদি তাদের আকারের তুলনায় পরস্পর বেশ দূরে থাকে? কুলম্বের সূত্রটি কিন্তু আসলে বিন্দু চার্জের ক্ষেত্রে প্রযোজ্য। বিস্তৃত বস্তু বা যেখানে ইলেকট্রনের প্রবাহ রয়েছে সেখানে প্রযোজ্য নয়। এই চার্জিত সোডিয়ামের যেহেতু একটি ইলেকট্রন কম আছে, অর্থাৎ একটি ধনাত্মক চার্জযুক্ত প্রোটন বেশি আছে, তাহলে তার চার্জ হবে +1.6 × 10⁻19 কুলম্ব। একইভাবে ক্লোরিনের একটি প্রোটন পাওয়ার আকাঙ্ক্ষা আছে, অর্থাৎ ইলেকট্রন বেশি আছে, তাই তার চার্জ হবে -1.6 × 10⁻19 কুলম্ব। এখন এই দুটি পরমাণুর ভিতর এক ধরনের বল অনুভব করবে, সেটাকে আমরা বলছি তড়িৎ বল। এবং এই বল দুই ধরনের হয়ে থাকে, আকর্ষণধর্মী ও বিকর্ষণধর্মী। সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। তড়িৎ বলের মান তিনটি বিষয়ের উপর নির্ভর করে: চার্জ দুটির মানের উপর, চার্জ দুটির মধ্যবর্তী দূরত্বের উপর, চার্জ দুটি যে মাধ্যমে আছে তার প্রকৃতির উপর। কুলম্বের সূত্র আমাদের জানায় নির্দিষ্ট মাধ্যমের দুটি বিন্দু চার্জের মধ্যে ক্রিয়াশীল বলের মান চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক, তাদের মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক, এবং এই বল চার্জ দুটি সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। আমরা অনেকটা মুখস্থের মতো করে লিখি F সমানুপাতিক Q1 Q2/r², কিন্তু সূত্রটি তো ছিল F সমানুপাতিক Q1 Q2 এবং F সমানুপাতিক 1/r²। আসলে এর মানে কি? মানে হলো আমরা যখন চার্জের গুণফলের সাথে বলের তুলনা করছি তখন দূরত্ব ধ্রুবক অর্থাৎ অপরিবর্তনশীল, আবার যখন দূরত্বের সাথে বলের তুলনা করছি তখন চার্জ ধ্রুবক অর্থাৎ অপরিবর্তনশীল। তাহলে আমরা লিখতে পারি F = K1 1/r² × Q1 Q2, যেখানে দূরত্ব ধ্রুবক। আবার F = K2 Q1 Q2 1/r², যেখানে চার্জ ধ্রুবক। এবং এই দুটো সমীকরণকে আমরা যদি গুণ করি তাহলে আমরা পাবো K1 K2 Q1² Q2² 1/r⁴। এখন F = পাবো হচ্ছে √K1 K2 × Q1 Q2/r²। এখন আমরা F সমানুপাতিক Q1 Q2/r² লিখতে পারি, যেখানে K1 K2 হচ্ছে ধ্রুবক এবং Q1 Q2 এবং R পরিবর্তনশীল। আচ্ছা, আমরা তো সবাই জানি পদার্থকে ভাঙতে ভাঙতে আমরা অণুতে এসে পৌঁছাই, অণুকে ভেঙে পরমাণুতে, আবার পরমাণুকে ভেঙে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এবং ইলেকট্রন প্রোটন পরস্পর বিপরীতধর্মী আধান। প্রোটনকে আরও ভাঙা গেলেও ইলেকট্রনকে আর ভাঙা যায় না। আর যখন একটি পরমাণু চার্জিত হয় তখন সেটা ইলেকট্রনের স্থানান্তরের কারণেই হয়। ফলে একটি ইলেকট্রনকে চার্জের ক্ষুদ্রতম একক ধরা হয়, আর একে চার্জের কোয়ান্টাম বলে, যেখানে এর কোনো ভগ্নাংশ চার্জ পাওয়া সম্ভব নয়। আবার পৃথিবীতে ইলেকট্রনের মোট পরিমাণ নির্দিষ্ট, ইলেকট্রন তৈরিও করা যায় না, ইলেকট্রন ধ্বংসও করা যায় না, অর্থাৎ মোট ইলেকট্রন সংরক্ষণশীল। আমরা একটু আগে দেখছিলাম না যে চার্জিত পরমাণু সোডিয়াম এবং ক্লোরিনের ভেতর আকর্ষণ বল কাজ করবে তাদের বিপরীত চার্জের কারণে। এখন প্রশ্ন হলো এটা কত দূরত্ব পর্যন্ত কাজ করবে?
এখন একটি চার্জিত বস্তু তার আশেপাশের যে অঞ্চল পর্যন্ত অন্য একটি চার্জিত বস্তুর উপর বল অনুভব করবে সেটাই হচ্ছে বা সেই অঞ্চলকেই বলা হচ্ছে ওই চার্জিত বস্তুর তড়িৎ ক্ষেত্র। আবার একটি চার্জিত বস্তুর তার তড়িৎ ক্ষেত্রে একক ধনাত্মক চার্জ রাখলে সেটি যে বল অনুভব করবে সেটাকে বলা হচ্ছে ওই চার্জিত বস্তুর তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। ধরা যাক আমাদের সেই চার্জিত সোডিয়ামের তড়িৎ ক্ষেত্রের ভেতর একটি একক ধনাত্মক চার্জ কিউ রাখা হলো, তাহলে এটি এফ বল অনুভব করলে তড়িৎ প্রাবল্য হবে ই ইকুয়াল এফ বাই কিউ। আচ্ছা, আমরা এই সমীকরণটাকে আরেকটু চিন্তা করি তো। সোডিয়ামে যেহেতু একটি চার্জিত পরমাণু এবং তার তড়িৎ ক্ষেত্রের ভেতর কিউ চার্জ রাখা হয়েছে, তাহলে কি আমরা এদের ভেতর তড়িৎ বলের সূত্র প্রয়োগ করতে পারি না? অর্থাৎ ই ইকুয়াল টু এফ বাই কিউ এবং এফ এর এখানে তুলমের সূত্রটি ই ইকুয়াল টু এফ বাই কিউ এবং ই ইকুয়াল টু সি কিউ কিউ বাই আর স্কোয়ার বাই কিউ, অর্থাৎ ই ইকুয়াল টু সি কিউ বাই আর স্কোয়ার। এখানে আমরা খেয়াল করব ছোট হাতের যে কিউ সে হলো তড়িৎ ক্ষেত্রে রাখা যে পরোক্ষ চার্জ সেটি, আর বড় হাতের কিউ হলো যার তড়িৎ ক্ষেত্র অর্থাৎ সোডিয়ামের চার্জিত অবস্থা বা সোডিয়ামের চার্জের পরিমাণ। চলো আমরা কুলমের সূত্রটির দিকে আবার খেয়াল করি। আচ্ছা, তোমরা মাধ্যমিকে পড়েছিলে যে সি একটি সমানুপাতিক ধ্রুবক, কখনো এখানে কেউ তোমরা ব্যবহার করেছে, এর মান হলো 9 × 10⁹। এই যে সি বা কে কিন্তু আসলে সার্বজনীন ধ্রুবক জি এর মতো অপরিবর্তনশীল মান না। সি এর মান পরিবর্তন হতে পারে। কখন? চলো প্রথমেই দেখি এই সি এর ভেতর কি কি আছে। এই সি বা কে ইকুয়াল হচ্ছে 1/4πε0, যেখানে ε0 হলো তড়িৎ ভেদন ক্ষমতা। আমরা একটু আগে পড়ছিলাম না যে তড়িৎ বল মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে, এটা হলো সেই মাধ্যমের তড়িৎ বলের ভেদন ক্ষমতা। কারণ বায়ু মাধ্যমের তড়িৎ বলের ভেদন ক্ষমতা আর অন্য মাধ্যমে যেমন তেলের ভিতর ভেদন ক্ষমতা কিন্তু এক নয়। এখন ধরা যাক শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা বা তড়িৎ ভেদন ক্ষমতা ε0 এবং অন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা ε, তাহলে এদের অনুপাতই হবে আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা, অর্থাৎ শূন্য মাধ্যমের সাপেক্ষে অন্য কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতার তুলনাই হলো আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা বা পরাবৈদ্যুতিক ধ্রুবক। একে εr দিয়ে প্রকাশ করা হয় এবং শূন্য মাধ্যমে ε0 এর মান হলো 8.854 × 10⁻12। আচ্ছা, তড়িৎ বল তো দেখা যায় না, কিন্তু এটা যদি দেখা যেত যে কোন পথে আসলে এটা কাজ করে তাহলে কেমন হতো? এর জন্য আমাদের তড়িৎ বলরেখার আশ্রয় নিতে হবে। তড়িৎ বলরেখাটি আসলে কি? তড়িৎ বলরেখা হলো তড়িৎ ক্ষেত্রে একটি মুক্ত ধনাত্মক চার্জ স্থাপন করলে সেটি যে পথে পরিভ্রমণ করে, অর্থাৎ যদি আকর্ষণধর্মী হয় তাহলে যে পথে আকর্ষণ করবে, আর যদি বিকর্ষণ হয় তাহলে যে পথে বিকর্ষণ করবে, সেটাই হচ্ছে তার তড়িৎ বলরেখা, ওই তড়িৎ ক্ষেত্রের বলরেখা। তড়িৎ বলরেখার বৈশিষ্ট্যগুলো হলো তড়িৎ বলরেখা খোলা বক্ররেখা, বলরেখাগুলো পরস্পরের উপর আড়াআড়ি ভাবে পার্শ্ব চাপ দেয়, দুটি বলরেখা কখনো পরস্পরকে ছেদ করে না, বলরেখাগুলো ধনাত্মকভাবে চার্জিত পৃষ্ঠ হতে বের হয়ে ঋণাত্মক পৃষ্ঠে শেষ হয়, বলরেখাগুলি স্থিতিস্থাপক সুতার মতো দৈর্ঘ্য বরাবর সংকুচিত হওয়ার চেষ্টা করে। তড়িৎ ক্ষেত্রে বলরেখাগুলো ঘন সন্নিবিষ্ট হলে সেখানে তড়িৎ প্রাবল্য বৃদ্ধি পায় এবং বলরেখাগুলোর ঘনত্ব কম হলে তড়িৎ প্রাবল্য হ্রাস পায়। একই পরিবাহীতে কোনো তড়িৎ বলরেখারই শুরু বা শেষ হয় না। এবার আসি আধান ঘনত্ব বা তলমাত্রিক ঘনত্বে। কোনো একটি পরিবাহী পৃষ্ঠের একক ক্ষেত্রফল জায়গায় যে পরিমাণ আধান থাকবে সেটাই হলো আধান ঘনত্ব বা তলমাত্রিক ঘনত্ব। একে সিগমা দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ সিগমা ইকুয়াল কিউ বাই এ। আজ এ পর্যন্তই। আগামী ক্লাসে আমরা শিখব আজকের থিওরিগুলোর উপর ভিত্তি করে বিভিন্ন গাণিতিক সমস্যাগুলি নিয়ে ইঞ্জিনিয়ারিং ভার্সিটি ও বোর্ড পরীক্ষাগুলোতে কী ধরনের প্রশ্ন আসে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আর তোমাদের যদি এই ক্লাসটা ভালো লাগে তাহলে স্থির তড়িতের উপর কোর্সটা জয়েন করতে পারো, যেখানে আরও ডিটেইল ও সম্পূর্ণ স্থির তড়িৎ কভার করা আছে।